আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব চট্টগ্রামে জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাদের মারধর। চট্টগ্রামে ১৬ আসনের আলোচনায় গুম ফেরত আশিক। ফ্যাসিস্টেড আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করেছে বললেন এটিএম আজাহার। আরও জানিয়ে দেব জনগণের আস্থার উপেক্ষা করলে পরিণতি ভালো হবে না। সর্বশেষ জানিয়ে দেব ছাত্র জনতাকে হত্যার জন্য ক্ষমা চাইবেন না শেখ হাসিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামে জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাদের মারধর। চট্টগ্রামে বাংলাদেশের খেলা চলাকালে স্টেডিয়ামে জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাদের মারধরের অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ৬ জনকে গ্রেপ্তার করেছেন। ঘটনাটি ঘটে নগরের পাহাড়তলী সরকারি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-20 ম্যাচ চলাকালে। আহতদের মধ্যে ৩ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। এরা হলেন মোহাম্মদ মেহেদি, সুলাইমান স্বপন, নুরুল হুদা। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মধ্যরাতে শিকারের কয়েকজন নিজেদের জুলাই যোদ্ধার পরিচয় জানান। ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাট করছিল তখন স্টেডিয়ামের কয়েকজন দর্শক সাকিব আল হাসানের প্লাকার্ড প্রদর্শন করেন। তারা বাধা দিলে ওই দর্শকের প্লাকার্ড দেখানো বন্ধ করার কথা বলেন, কিন্তু পরে আবারও প্লাকার্ড প্রদর্শন করা জুলাই যোদ্ধাদের ফের বাধা দেন। তখন অভিযুক্ত জয় বাংলা স্লোগান দিয়ে তাদের উপর হামলা চালায়। এ বিষয়ে পাহাড়তলী থানার ডিউটি অফিসার এস.এম. বেল্লাল হোসেন জানান, স্টেডিয়ামের হাতাহাতির ঘটনাকে ৬ জনের পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিষয়ে যাচাই বাছাই চলছে। ভুক্তভোগীরা অভিযোগ এহজারি দিলে আইনি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম ১৬ আসনের আলোচনায় গুম ফেরত আশিক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ আসনের বিএনপির মন্তব্য প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছে ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ২ বার গুমের শিকার হওয়া আলোচিত ছাত্রনেতা মফিজুর রহমান আশিক মাঠে নেমে লাগাতার আলোচনা চালিয়েছেন। ইতিমধ্যে তিনি বাঁশখালীতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন, যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রেরণা জুগিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির এই ছাত্রদলের একাধিক নেতা। দলীয় মনোনয়ন প্রসঙ্গে গুমের ফেরত সাবেক ছাত্রনেতা আশিক বলেন, ১/১১ থেকে শুরু করে গত ১৭ বছরের আন্দোলনের সংগ্রামের আমরা ত্যাগ, অবদান ও ভূমিকার বিবেচনায় আমি সারা বাংলাদেশের প্রথম সারির ত্যাগী নেতার একজন। তারেক রহমান ক্লিন ইমেজের ত্যাগী নেতাদের মনোনয়ন দেবেন, এই ব্যাপারে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। তাই বাঁশখালীতে মনোনয়নপত্র নিয়ে আমি প্রবল আশাবাদী। গুম, নির্যাতন এবং বেঁচে ফেরার স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ২০১৩ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চলাকালে বলিষ্ঠ ভূমিকা রাখায় ওই বছরের ৫ই ডিসেম্বর রাজধানী মিরপুর থেকে আমাকে গুম করা হয়। গুমকালীন সময়ে চোখ বন্ধ ও হ্যান্ডশেক পরা অবস্থায় ইলেকট্রিক শক ও ঝুলিয়ে রেখে আমাকে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। ২ মাস পর ২০১৪ সালে ৩ ফেব্রুয়ারি মধ্যরাতে হাত ও চোখ বাঁধা অবস্থায় মাইক্রোবাস করে আমাকে হাতির জেলে রেখে চলে যায়। গুম থেকে ফেরত আসলে আমার স্বাভাবিক জীবনযাপন ফেরত আসতে বেশ সময় লাগে। 1/11 সময়ের ভূমিকায় উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক ছাত্র আশিক বলেন, ২০০৭ সালে ৭ই মার্চ 1/11-এর অবৈধ সরকার তারেক রহমানের গ্রেপ্তার করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রথম বিভাগ হয় সেটাই আমি ছিলাম। এরপর ২০০৭ সালের আগস্ট মাসের সেনাবাহিনী বিরোধী ছাত্র বিক্ষোভ সরাসরি নেতৃত্ব দিয়েছি। ২০০৮ সালের ২৫শে আগস্ট তারেক রহমানের পিজি হাসপাতালে মাথায় আঘাত পেয়ে আহত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চারুকলা ইনস্টিটিউশনের সামনে পুলিশের সাথে যে সংঘর্ষ হয় তাতেও অগ্রভাগে ভূমিকা রেখেছি। ফ্যাসিস্টেড আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করেছে বললেন এটিএম আজাহার। জামাতের সাবেক সেক্রেটারি জেনারেল রংপুর ও ২ আসনের দলীয় মনোনয়ন সংসদ প্রার্থী টিএম আজহারুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্টেড আওয়ামী লীগ ক্ষমতায় থেকে জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তার উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করেছে, নিজের স্বার্থে রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে। এটিএম আজহারুল ইসলাম বলেন, আজ মানুষ বিদেশে শ্রম বিক্রি করে বাধ্য হচ্ছে, অথচ দেশেই স্পষ্ট সম্পদ কিছু সংখ্যক গোষ্ঠীর হাতে কেন্দ্রীয়ভূত ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের ন্যায্য ইনসাফ ও মানবিক মূল্যবোধ নিশ্চিত হবে। তখন আর বিদেশে যেতে হবে না, দেশের ভেতরেই সবার জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি আরো বলেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে মৃত্যু থেকে আপনাদের কাছে ফিরে এসেছি। জীবনের বাকি সময় আপনাদের সেবাতেই নিজেকে উৎসর্গ করতে চাই। স্বৈরাচার হাসিনা আমাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসিয়ে মৃত্যুদণ্ড কার্যক্রমের ষড়যন্ত্র করেছিলেন। তবে আল্লাহর অশেষ রহমতে আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলোতে মিথ্যা প্রমাণিত হয়েছে।
সেই শেখ হাসিনায় দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি আরও যোগ করেন, দেশের প্রাকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জামায়াতকে বিজয়ী করতে হবে। এজন্য আপনাদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে। আমাকে একবার নির্বাচন করে দেখুন, আপনাদের আমানতের খেমানত করব না। জনগণের আস্থা উপেক্ষা করলে পরিণতি ভালো হবে না। অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক ও আইন প্রতিক্রিয়া মেনে সংস্কার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। তিনি বলেন, জনগণের আস্থা উপেক্ষা করে কোনো গোষ্ঠী বা আন্তর্জাতিক শক্তির স্বার্থ যদি জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়, বিএনপি ও সাধারণ মানুষ তা মেনে নেবে না। শেখ রবিউল আলম বলেন, বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। বিগত ফ্যাসিস্টের সরকারের পতন ঘটিয়ে রাজপথে সংগ্রামের মাধ্যমে এই সরকার জনগণের আশা নিয়ে 3টি কাজ করার দায়িত্ব নিয়েছেন: সংস্কার, বিচার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু জাতীয় ঐক্যমত কমিশনের সম্প্রতি প্রস্তাবনায় জাতীয় স্বার্থের পরিপন্থী ও বিভাজন সৃষ্টিকারী। এটি গণতন্ত্রের প্রতিশ্রুতি পূরণের পরিবর্তে দেশকে নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তিনি অভিযোগ করলেন, সব দল যে জুলাই সনদে স্বাক্ষর করেছে সেখানে ঐক্যমতের যে প্রতিশ্রুতি ছিল তা নিয়ে এখন উপেক্ষিত। কয়েকটি ব্যক্তি ও গোষ্ঠীর চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়ে কমিশনার দেশকে ঝুঁকির মুখে ফেলছে। জনপ্রতিনিধি নির্বাচনের পথ রুদ্ধ করার অপচেষ্টা চলছে। গণতন্ত্র অনিশ্চয়তার মাধ্যমে পড়েছে, দেশের অস্তিত্ব আজ সংকটে। বিএনপির নেতা রবিউল আলম স্পষ্ট ভাষায় বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় ঐক্যমত কমিশনের অযৌক্তিক প্রস্তাবের দায় নিতে হবে। জনগণের ভাগ্য নির্ধারণ করবে নির্বাচিত প্রতিনিধি ও জনগণ নিজেই। সংস্কার করবেন জনগণ, কমিশন নয়। যারা এই পথ রুদ্ধ করতে চাচ্ছেন তাদের পরিণতি ভালো হবে না। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে এখনো সময় রয়েছে। সাংবিধানিক সংস্কারের বৈধ উপায় বিবেচনায় নিতে হবে, না হলে পরিণতি ভয়াবহ হবে। গত 17 বছর রাজপথে ছিল বিএনপি। এই দল গণতন্ত্র ফিরিয়ে এনেছে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছে, অবৈধ ও 111 সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আমরা সংগ্রামের মধ্য দিয়ে 2024 সালের গণ অভ্যুত্থানের সফল করেছি। তাই গণতন্ত্রের যেখানে ঝুঁকিতে, বিএনপি সেখানে সংস্ক্রিয়ভাবে থাকবে। ছাত্র জনতাকে হত্যার জন্য ক্ষমা চাইলেন শেখ হাসিনা। গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে প্রায় 1400 মানুষ নিহত হলেও এসব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা চাইতে রাজি নন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নয়াদিল্লিতে নির্বাসনে থাকা শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকারে বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থান রাইটার্স এনফ্রি যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্স প্রকাশিত হয়। সাক্ষাৎকারে তিনি বলেন, তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং চলমান বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন। তিনি আরো বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না করে লাখো মানুষকে গণ অধিকার থেকে বঞ্চিত করতে চাচ্ছেন। হাসিনার অভিযোগ, তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি। তিনি রাইটার্সকে বলেন, ক্যাঙ্গারু কোর্টে মামলা চলছে, অপরাধীর বানিয়ে রায় আগে নির্ধারণ হয়ে গেছে। মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে তিনি অবাক বা ভীত হবেন না বলে উল্লেখ করেন। শেখ হাসিনা আরো বলেন, আওয়ামী লীগ আগামী বছরের নির্বাচনে অংশ নিতে না দেওয়া দলের লাখ লাখ সমর্থন এই নির্বাচন বয়কট করবে। শেখ হাসিনা জানান, তার দলকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে যেই সরকারই হোক তাদের সময়ে তিনি দেশে ফিরবেন না এবং তিনি ভারতে অবস্থান করবেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম তিনি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। শেখ হাসিনা বলেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আগামীতে আওয়ামী লীগের দেশের ভবিষ্যৎ ভূমিকা পালনে ফিরে আসবে, সেটা সরকারের হোক আর বিরোধী দলের হোক, এবং এখানে তার পরিবারের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, এটা আসলে আমরা বা আমার পরিবারের ব্যাপার নয়। বাংলাদেশের জন্য আমরা সবাই যা চাই সেখানে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে হবে। কোনো ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। উল্লেখ্য, জাতিসংঘের স্বাধীনতা প্রতিবেদনের হিসাব অনুযায়ী জুলাই অভ্যুত্থানে প্রায় 1400 ছাত্র জনতা নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ চেয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আগামী 13 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষিত হবে বলে জানান